মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় সময় বইয়ের এই পর্বে মহিলা দলের নেত্রী মনি বেগমের শাড়ি ধরে পুলিশ টানাটানি করে। যে জাসদ এরশাদের আওয়ামী লীগের সেবা করে সেই জাসদ নীতি আদর্শ চরিত্র অবশ্যই নিন্দিত, গণধিকৃত, নন্দিত নয়। আগামী দিনেও ৭৫-এর মতো অবস্থা হবে। সরকার আওয়ামী লীগ ২রা জুলাই ১৯৯৬ আওয়ামী লীগ ঘোষণা করল বঙ্গবন্ধু শাহাদাত দিবস উপলক্ষে ১৫ আগস্ট সরকারি ছুটি থাকবে। ২০ জুলাই বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। ২রা অক্টোবর ধানমন্ডি থানায় বঙ্গবন্ধু হত্যা মামলা দায়ের করা হয়। স্পিকারের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে বিএনপির সদস্যরা ১১ নভেম্বর ১৯৯৬ সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেন। ওই দিন সংসদের আলোচ্য সমূহকে কুখ্যাত ইন্ডিপেন্ডেন্ট বিল বাতিলের প্রস্তাব ছিল। এই ওয়াকআউটের মধ্য দিয়ে বিএনপি সম্ভবত বুঝিয়ে দিতে চেয়েছিল তারা এই আইনটির বাতিল চায় না। এর অর্থ দাঁড়ায় ১৫ আগস্ট হত্যাকাণ্ডের বিচার করা যাবে না। এই অবস্থানটি বিএনপি বজায় রাখল। এর মধ্যে একটি ঘটনা ঘটে গেছে। সরকারে আসায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তখন বেশ বেপরোয়া। পুলিশ বাহিনীকেও তখন আওয়ামী লীগ থেকে আলাদা করা যাচ্ছিল না। বিজয়নগরে বিএনপির মহিলা দলের একটি মিছিলে পুলিশ হামলা করে। মহিলা দলের নেত্রী মনি বেগমের শাড়ি ধরে পুলিশ টানাটানি করে। ব্যাপারটা শুধু লজ্জাই নয়, একেবারে অসভ্যতার চূড়ান্ত। পরদিন গণমাধ্যমে এই ছবি ছাপা হয়েছিল। এই জন্য আওয়ামী লীগের কোনো নেতাকে অনুতাপ প্রকাশ করতে দেখা যায়নি। ক্ষমতা হাতে পেয়ে আওয়ামী লীগ তখন প্রায় দিশেহারা। বিএনপির ৪ জন নেতা খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মান্নান, সাদেক হোসেন খোকা এবং মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হলো। তারা হাইকোর্টে রিট করলে ৭ এপ্রিল ১৯৯৭ কোর্টে ৪ নেতাকে বিশেষ ক্ষমতা আইনে আটক রাখার আদেশ অবৈধ ঘোষণা করে সরকারের প্রতি ১ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দেন। সংসদ থেকে বিরোধী দলের নিয়মিত ওয়াকআউট ও সংসদ বর্জন আবার শুরু হলো। একই সঙ্গে চালু হলো যখন তখন হরতাল ডাকা। ৩১ আগস্ট ১৯৯৭ ডিগবাজির রাজনীতির আরেকটা উদাহরণ দেখা গেল। জাসদ ইনু, জাসদ রব ও বাসদ মাহবুব এর একাংশ আবার একসঙ্গে মিলে গেল। রূপান্তরিত জাসদের সভাপতি হলেন আসাম আব্দুর রব এবং সাধারণ সম্পাদক হলেন হাসানুল হক ইনু। এতে উভয়ের লাভ হল। রব সাংসদ ও ঐক্যমত্যের সরকারমন্ত্রী ছিলেন, কিন্তু বড় নেতা হিসাবে পরিচিত হলেও তার দল বলতে হাতে গোনা কয়েকজন লোক। অন্যদিকে ইনু অপেক্ষাকৃত বড় জাসদের ছোট নেতা। তার স্বাদ জাগল সরকারের অংশ হতে। রবের সঙ্গে একীভূত হওয়ার ফলে পুরো জাসদ এখন ঐক্যমত্যের সরকারের শরিক হল। এই প্রসঙ্গে অধ্যাপক আহমেদ শরীফের মন্তব্য বেশ চমকপ্রদ। যে জাসদ এরশাদের আওয়ামী লীগের সেবা করে সেই জাসদ রব নীতি আদর্শ চরিত্র অবশ্যই নিন্দিত, গণধিকৃত, নন্দিত নয়। আবার তার সঙ্গে যে জাসদ ইনু ঐক্যবদ্ধ হয় তারাই বা নীতি আদর্শ চরিত্র আমজনতার কাছে আকর্ষণীয় হবে কেন? হতেই পারে না। আজকের আনোয়ার জাহিদ, কাজী জাফর, মওদুদ, ওবায়দুর রহমান প্রভৃতি সুবিধাবাদী, সুযোগ সন্ধানী, ডিগবাজি প্রবণ গণঘৃণার আজও রাজনীতির অঙ্গন কুলুষিত করে। বিরাজ করে দূষিত পরিবেশ। রব ইনু সম্ভবত আওয়ামী লীগের শক্তি বৃদ্ধি করতে প্রয়াসী হবেন। অবশ্য মানুষ হচ্ছে কোষিত কাঞ্চন। তার অপকর্ম, অপরাধ প্রবণতার দোষী ত্রুটি সংশোধন হতে পারে। কবি কালিদাস রায় বলেন, এমনই হরির অহেত করুণ প্রেমের এমনই জাদু, কয়লা হৃদয়গুলি হীরা হয়, তস্কর হয় সাধু। ৪ দলীয় জোট। এরই মধ্যে আওয়ামী লীগ সরকার কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়ে দীর্ঘদিনের বিরাজমান সমস্যা সমাধানের চেষ্টা করে। ২রা ডিসেম্বর ১৯৯৭ পার্বত্য চট্টগ্রামে জনহিত সমিতির সঙ্গে সরকারের একটি শান্তি চুক্তি সই হয়। এই চুক্তির প্রতিবাদে বিএনপি এবং জামাতে ইসলামী সদস্যরা ২১ ডিসেম্বর সংসদ ভবনে কালো ব্যাজ পরে আসেন। তারা কালো পতাকা নিয়ে মিছিল করে রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি দেন। ৩রা মে ১৯৯৮ সংসদে পার্বত্য জেলা পরিষদের ৩টি বিল উত্থাপিত হলে এই বিল ঠেকানোর জন্য বিএনপি সংসদ সদস্যরা ১৪৫৫টি সংশোধনী প্রস্তাব জমা দেন। এইগুলো আলোচনা করা ছিল একটি অসম্ভব ব্যাপার। স্পিকার বিএনপির ৮ জন এবং জাতীয় পার্টির ৩ জনকে বিলটির ওপর আলোচনার সুযোগ দেন। এই প্রতিবাদে বিএনপির সদস্যরা ওয়াকআউট করেন। খালেদা জিয়া সংসদে বলেন, বিতর্কিত বিল পাশ হলে পার্বত্য অঞ্চলে আমাদের নিয়ন্ত্রণ থাকবে না। ৪ঠা মে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বলেন, পার্বত্য চট্টগ্রামের বিল সই করবেন না। জবাবে রাষ্ট্রপতি বলেন, সবকিছু হবে সাংবিধানিকভাবে। ৬ মে সংসদে বিএনপির অনুপস্থিতিতে ও জাতীয় পার্টির বিরোধিতার মুখে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ বিল পাশ হয়। এই বিল পাশ হওয়ার পর বিএনপির সদস্যরা আর ওই অধিবেশনে চলাকালে সংসদে ফিরে যাননি। বিল পাশের প্রক্রিয়ায় খালেদা জিয়া আশঙ্কা প্রকাশ করে বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়িত হলে দেশে লেবানন, শ্রীলঙ্কার মতো গৃহযুদ্ধের দিকে যেতে পারে।
আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সম্পর্ক দিন দিনই খারাপের দিকে যাচ্ছিল। এই সঙ্গে জাতীয় পার্টিও যোগ দিল। জাতীয় পার্টি সরকার গঠনে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল। এর ফলে কারাবন্দী হুসাইন মোহাম্মদ এরশাদ একটার পর একটা মামলা আদালত থেকে জামিন পেতে থাকেন এবং ৯ জুন ১৯৯৭ জেল থেকে ছাড়া পান। জাতীয় পার্টির মহাসচিব ঐক্যমতের সরকারের মন্ত্রী এরশাদ তার মন্ত্রিত্ব ছেড়ে দিতে বলেন। মঞ্জুর এরশাদের কথা শোনেননি। ২৯ জুন ১৯৯৮ সংসদে এরশাদ ঘোষণা দেন, আমরা বিরোধী দল, সরকারের অংশীদার নই। এরশাদকে কাপকো সম্পর্কে ব্যক্তিগত কৈফিয়ত দেওয়ার সুযোগ না দেওয়ায় সংসদ থেকে জাতীয়তা পার্টির সদস্যরা ওয়াকআউট করেন। আনোয়ার হোসেন মঞ্জু ওয়াকআউটে যোগ দেননি। ফলে জাতীয় পার্টি ভেঙে গেল। মঞ্জু কয়েকজনকে সঙ্গে নিয়ে আলাদা জাতীয় পার্টি বানিয়ে মন্ত্রিত্ব বহাল রাখলেন। ১৯৯৮ সালের মাঝামাঝি সংসদ বর্জনের একটি পাকাপাকি বন্দোবস্তের জন্য বিএনপি দলীয় সদস্যদের পদত্যাগপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। পদত্যাগের নাটক শুরু হয় ১৩ জুলাই। বিএনপিতে নবাগত সালাউদ্দিন কাদের চৌধুরী সহ ৩০ জন সংসদ সদস্য বেগম জিয়ার কাছে গোপনে তাদের পদত্যাগপত্র জমা দেন। দলের ৪ জন শীর্ষ নেতা অধ্যাপক বদরুজ্জামান চৌধুরী, সাইফুর রহমান, আলী আহমেদ এবং কে এম ওবায়দুর রহমান ১৫ জুলাই বেগম জিয়ার সঙ্গে দেখা করে পদত্যাগের বিরোধিতা করেন। ১৬ জুলাই দলের স্থায়ী কমিটির সভায় এই ব্যাপারে ৪ নেতা সোচ্চার ছিলেন। এ নিয়ে মাস তিনেক দলে তোড়পাড় চলে। শেষমেশ অবশ্য তারা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেয়। এদিকে নেতানেত্রীরা লাগামহীন কথাবার্তা বলা শুরু করলেন। ২৯ জুলাই ১৯৯৮ পল্টনের এক জনসমাবেশে খালেদা জিয়া বললেন, আগামী দিনেও ৭৫-এর মতো অবস্থা হবে। ৭৫-এ যেমন কেউ চোখের পানি ফেলেনি, ইন্নালিল্লাহি পড়েনি, জনগণ বলেছিল নাজাত পেয়েছি, আবারও তাইই হবে। ৮ ডিসেম্বর ২০০০ খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় অতিথি বক্তা সাংবাদিক নেতা গিয়াস কামাল চৌধুরী বলেন, জিয়াউর রহমান চাননি স্বাধীন বাংলাদেশের একজন মুসলমানের পরাজয়ের চিহ্ন থাকুক। সেজন্য নিয়াজি যেখানে আত্মসমর্পণ করেছিলেন সেখানে শিশু পার্ক স্থাপনের নির্দেশ দিয়েছিলেন। ১৯৯৯ সালের ৬ জানুয়ারি বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয় পার্টি এবং ইসলামী ঐক্যজোটের ৪ দলীয় জোট তৈরি করে। জোট তৈরি করার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ, জামায়াতে ইসলামের আমির গোলাম আজম এবং ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান শাইকুল হাদিস আজিজুল হক এক যৌথ ঘোষণায় সাই দেন এবং প্রত্যেকেই আলাদাভাবে সংবাদ সম্মেলন করেন। তাদের ৪টি দাবি ছিল: প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ, সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের সম্মতিতে নতুন নির্বাচন কমিশনের নিয়োগ সহ নির্বাচন কমিশন পুনর্গঠন, পৌরসভা সহ সব সিটি কর্পোরেশনের ভোটারদের আইডি কার্ড দেওয়া এবং জেলে আটক বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আনা সব মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারি হয়রানি বন্ধ করা। সংবাদ সম্মেলন শেষে একটা যৌথ ঘোষণা প্রকাশ করা হয়। ৪ নেতার সই দেওয়া ৪ পৃষ্ঠার এই ঘোষণায় দ্রুততম সময়ের মধ্যে সরকার পতনের কথা বলা হয়। ঘোষণায় ভবিষ্যৎ সরকারের দায়িত্ব হিসাবে ২৪টি বিষয় নির্ধারণ করা হয়। এই বিষয়গুলোর মধ্যে ছিল বিশেষ ক্ষমতায়ন বাতিল, রেডিও টিভির স্বায়ত্তশাসন, সংবিধানের মূলনীতি বিরোধী সব আইন সংশোধন ইত্যাদি। তারা নিজেদের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের বিশ্বাসী রাজনৈতিক শক্তি হিসাবে পরিচয় দেন। আওয়ামী লীগ এরশাদকে ৪ দলীয় জোট থেকে বের করে নিয়ে আসার জন্য চেষ্টা চালাতে থাকে। তার বিরুদ্ধে তখনও বেশ কয়েকটি মামলা ছিল। এরশাদ আর জেলে ফিরে যেতে চাইছিলেন না। শেখ হাসিনা এরশাদকে লক্ষ্য করে বলেন, এরশাদ রাজপথে থাকবে না, রাজঘরে তার নির্ভর করবে এরশাদের উপর নয়, তার উপর। এই কথাতেই কাজ হলো। এরশাদ ২০০১ সালের প্রথম দিকেই ৪ দলীয় জোট থেকে বেরিয়ে এলেন। জাতীয় পার্টিতে ছোটখাটো একটি ভাঙন ধরল। মহাসচিব নজিবুর রহমান মঞ্জুরের নেতৃত্বে জাতীয় পার্টির একটি ভগ্নাংশ ৪ দলীয় জোটে থেকে গেল। বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছেন। দলের স্বাধীনতা বিরোধী অনেক লোকেরও সমাবেশ ঘটেছে। এ নিয়ে দলের মধ্যে নানা প্রশ্ন ছিল। এই বিষয়ে দলের অন্যতম জ্যেষ্ঠ নেতা কর্নেল অলি আহমেদের ক্ষোভ ছিল। ৩০ এপ্রিল ১৯৯৯ দৈনিক মাতৃভূমিতে ছাপা এক সাক্ষাৎকারে তিনি বলেন, ১৯৭১ সালে রাজাকাররা পাকিস্তানের দালাল ছিল। এদেশের মা বোনেদের ইজ্জত লুণ্ঠনের ব্যাপারে পাকিস্তান বাহিনীকে সাহায্য করেছে। রাজাকারদের হাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু নিরীহ জনগণ, শ্রমিক, কৃষক, ছাত্র, রাজনৈতিক খুন হয়েছেন। তাই ওই সময় এই ধরনের ঘৃণিত ব্যক্তিদের সামনে পেলে নিশ্চয়ই ছেড়ে দিতাম না। একবার যে বেইমানি করে বা দালালি করে সে সারা জীবনই বেইমানি ও দালালি করতে অভ্যস্ত হয়ে যায়। মাতৃভূমির সঙ্গে যারা বেইমানি করেছে তাদের বিরুদ্ধে হয়তো এখন আমি কোনো ব্যবস্থা নিতে না পারি, তবে এখন তাদের সঙ্গে প্রেম প্রীতিতে আবদ্ধ হওয়ার কোনো কারণই নেই। বিভিন্ন দলে রাজাকাররা আত্মগোপন করে আছে, দেশের জন্য বা দলের জন্য নয়। রাজাকাররা নিজ স্বার্থে উদ্ধারের জন্যই বিভিন্ন সময় বিভিন্ন দলে আশ্রয় নিয়ে গণতন্ত্র পরিপন্থী কাজে লিপ্ত হয়। কারণ সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা হলে রাজাকারদের অনেককেই ফাঁসির কাস্টে ঝুলতে হতো, যা হয়েছে জার্মানিতে এবং এখনো হচ্ছে। বইটির অডিও বুক নিয়মিত শুনতে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।